গাড়িটা হঠাৎ একটা নির্জন এলাকার মধ্যে ঢুকতেই নূর চমকে গেল, আয়াসের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। এত রাতে লোকটা ওকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও বলল না। আচ্ছা, ওকে মেরে ফেলার কি কোনোরকম প্ল্যান করছে? নাকি অন্য কোনো কুন্তর্বে ওকে অজানা এক পথে নিয়ে যাচ্ছে নূর বুঝতে পারছে না, তাই মনের মাঝে হাজারো কল্পনা জল্পনা করেই চলেছে। নূর চোখ খিচে বন্ধ করে রাখলো। ভয় লাগছে ওর। হঠাৎ একটা কটেজের পাশে এনে গাড়িটা থামালো। মধ্যরাত, তাই আশেপাশে শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঝোপের পাশ থেকে ঝিঝি পোকার চিচি আওয়াজ নির্জনতা বাড়াচ্ছে। গাড়ির দরজা খুলতেই খট করে আওয়াজ হলো, তাতে নূর এক প্রকার কেঁপে উঠল। ভয় ভয় আয়েশের দিকে তাকালো। গাড়ি থেকে নামছে। নূর ওর হাত শক্ত করে চেপে ধরে বসে আছে। হাতের তালু ঘামছে। এসে চাবি দিয়ে নূরের দিকের দরজার লক খুলতেই নূর একটু নড়ে চড়ে বসলো। দরজাটা খুলে গাড়ির ভিতর মুখ ঢুকিয়ে নূরের দিকে তাকালো। গাড়ির ভিতরকার গরম আর ভ্যাপসা অনুভূতির সাথে আয়েশের গরম নিঃশ্বাসের সংমিশ্রণে নূরের শরীর উষ্ণ ছোঁয়ায় ছেয়ে যাচ্ছে। ওর হাতটা নূরের ঠোঁটের ওপর রেখে আলতো করে স্লাইড করে বলল, এত ঘামছ কেন আফুসোনা? ভয় পাচ্ছ? নূর আয়াসের হাতটা শক্ত করে মুঠোবদ্ধ করে চেপে ধরে নামিয়ে নিল। কি বলবে বুঝতে পারছে না। আয়াস মুখের হাসিটা প্রশস্ত করে নূরের গলায় ঠোঁট ছোঁয়াতেই নূর আয়াসের হাতটা ছেড়ে দিল। আয়াসকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেওয়ার সাহসটুকু ওর মাঝে নেই। কেমন যেন এক নেশাময় অনুভূতির আগমন ঘটছে ওর মাঝে। শরীরের হরমোনের ক্রমান্বয়ে হ্রাসবৃদ্ধি ক্ষণে ক্ষণে ওর মনের অনুভূতিকে জাগ্রত করে তুলছে। আয়াস ওর হাতটা নূরের গলায় আলতো করে ছুঁয়ে নূরকে কাছে টেনে আনল। নূরের নিঃশ্বাসের শব্দের বেগ বাড়ছে, এক আবেগঘন মুহূর্ত যা নিতান্তই অনাকাঙ্ক্ষিত। নূর ওর হাতটা সিট বেল্টটাকে শক্ত করে চেপে ধরে রেখেছে, চোখটা বন্ধ। আয়াসের ঠোঁটের স্পর্শগুলো আরও বেশি মাত্রায় নূরের শরীরে প্রভাব ফেলতে লাগল। এ কোনো নেশার ঘোরের মাঝে আছে আয়াস? নূর হঠাৎই আচমকায় আয়াসের শার্টটা খামচি মেরে ধরতেই আয়াস নূরের থেকে সরে এলো। এই অন্ধকার রাতে নূরের নেশা কাটানো খুবই কঠিন। আয়াস পারেনি কোনোক্রমেই এই নেশা থেকে মুক্তি পেতে। নূরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, চোখ বন্ধ, হাঁপাচ্ছে নূর। শরীর আর মন উভয়ের মাঝেই এক দমকা হাওয়া বয়ে গেল কিছুক্ষণের জন্য। আয়াস নূরকে কোলে তুলে গাড়ি থেকে বার করে আনলো আর পা দিয়ে দরজাটা ঠেলে দিল। ওকে যেতে দেখেই অন্ধকারের মধ্যে থেকে আচমকা একটা দারোয়ান এসে বললেন, স্যার, আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? আয়াস ওনার দিকে তাকিয়ে বললেন, না, আমরা ঠিকঠাক পৌঁছেছি। উনি বেশ আনন্দিত সুরে বললেন, আপনাদের রুমটা রেডি আছে স্যার। ওকে। কথাটা বলে আয়াস এক পা বাড়াতেই হঠাৎ করে চারিদিকে আলো জ্বলে উঠল। নূর এক প্রকার চমকে গেল। আশেপাশের ছোট গাছগুলোতে নানা রঙের মরিচ বাতি জ্বলছে। কত ফুলের ছোট ছোট গাছ লাগানো আছে। নূর আয়াসের গলা জড়িয়ে আছে ভালো করে যাতে পড়ে না যায়। আয়াস নূরের দিকে একবার তাকালো, মুখটা কেমন ভয়ে শুকিয়ে গেছে। আয়াস চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। নূর আশেপাশে তাকিয়ে দেখছে কি সুন্দর করে ডেকোরেট করে বাড়িটা সাজানো হয়েছে। নূর মনে মনে হাজারো কল্পনা জল্পনা করতে শুরু করে দিল। আয়াস রুমে ঢুকতেই নূর একটু কেঁপে উঠল। পর রুম অন্ধকার আর একটা সুগন্ধ ভেসে আসছে যা নূরের শরীরে শিহরণ জাগাচ্ছে। আয়াস নূরকে বিছানায় বসিয়ে দিও কোথায় যেন উধাও হয়ে গেল। অন্ধকারে নূর আয়াসের অনুপস্থিতি ঠিকই বুঝতে পারছে। নূর খানিকক্ষণ চুপ করে বসে রইল, তবু আয়াস আসলো না দেখে মৃদু কণ্ঠে বলে উঠল, এই যে শুনছেন। কোনো উত্তর আসলো না দেখে নূর ভয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে খানিকটা ভয়ার্ত কণ্ঠে বলল, কোথায় আপনি? চলে গেলেন কোথায় আমাকে একা রেখে? আবারও কোনো উত্তর এলো না দেখে নূর বিছানা থেকে ভয় ভয় পা নামালো। তারপর আর এক পা নামিয়ে হাঁটতে গেলেই কেউ যেন ওর পা দুটো হাত দিয়ে টেনে ধরতেই নূর চমকে গেল আর নূর ভয় করে চেঁচিয়ে উঠল। ওর পাটা ধরে পায়ে ঠোঁট ছোঁয়াতেই নূর বুঝল সেটা।
ভয় পেয়ে গিয়েছিল ও তাই একটা সুরা পরে শরীরে ফুঁক দিয়ে নিল। যখন বুঝলো যে আশ ওর পায়ে ঠোঁট ছোঁয়াচ্ছে তখন ভয় আর লজ্জায় পাটা টেনে নিল নূর। আশ সেখান থেকে উঠে লাইট জ্বালাতেই নূর চোখ বন্ধ করে নিল। পিটপিট করে চোখটা খুলে তাকিয়ে অবাক হলো নূর। পুরো ঘরের দেওয়ালের রং ব্লু বেরি কালার আর মোমবাতি সাজানো ঘরটাতে। এমন অদ্ভুত রঙের ঘর নূর আগে কখনো দেখেনি। আয়েশের শরীরের ব্লু শার্টের সাথে ঘরের রং মিলে মিশে একাকার। আয়েশ নূরের ওছে গিয়ে বসে নূরকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিতেই নূরের কলিজা কাঁপানোর মতো অনুভূতি হলো। আয়েশ নূরের ওপর ঝুঁকে নূরকে উদ্দেশ্য করে বলল, তুমি কি জানো তোমাকে আমি এখানে কেন এনেছি? এখানে আনার উদ্দেশ্য কি? নূর কম্পিত কণ্ঠে জবাব দিল, কি? আয়াশ নূরের পেটে আলতো করে স্লাইড করতে করতে বলল, আজকের দিনে তোমাকে আমি প্রথম দেখেছিলাম ঠিক 5 বছর আগে, আর সেদিনই ভেবেছিলাম আমার ডেভিলনেসটাকে কাজে লাগানোর সবচেয়ে ভালো এক প্রশস্ত আর সুদীর্ঘ পথ হলে তুমি, যার ওপর আমার সব রাগ ঢেলে দিতে পারবো আর যার ওপর থাকবে কেবল আমার অধিকার, শুধুই আমার। নূর আয়াশের চোখের দিকে তাকিয়ে বলল, কি বলছেনটা কি? আপনি আমাকে 5 বছর ধরে চেনেন? কিন্তু আমি তো আপনাকে চিনি কেবল কয়েক মাস হলো, তাহলে কিভাবে কি? আয়াশ এবার ওর হাতটা নূরের গলার কাছে নিয়ে গিয়ে হালকা করে স্লাইড করতে লাগল, কিন্তু নূর অধীর আগ্রহে আয়াশের পানে চেয়ে আছে যে কখন আয়াশ ওর সব প্রশ্নের উত্তর দেবে সেই আশায়। আয়াশ নূরের গলায় একটা হার পরিয়ে বলল, এটা সবসময় পরে থাকবে, ওকে? নূর আয়াশের কথায় অবাক হয়ে বলল, কি? আয়াশ হারটা উঁচু করে নূরকে দেখিয়ে বলল, এই যে এটা। নূরের চোখ ছানাবড়া। লেকেটের সেই ইউনিক আর অদ্ভুত নাম দেখে ডেভিল লেখা আছে, খুবই অদ্ভুত যাকে বলে। নূর খানিকটা অবাক চোখে তাকিয়ে বলল, এটা কি? আয়াশ বলে উঠল, তোমার শরীরে আমার চিহ্ন। বলেছিলাম না তোমার শরীরে আমার অনেক চিহ্ন থাকবে, আর এটা হলো দ্বিতীয় চিহ্ন, আর শেষ যে চিহ্নটা তুমি বহন করবে সেটার জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে আফু সোনা। নূর অবাক কণ্ঠে বলল, শেষ চিহ্নটা কি? বুঝে নাও। নূর অনেক ভাবার চেষ্টা করে বলল, বুঝলাম না। আয়াশ হো হো করে হেসে বলল, আচ্ছা, এখন এত বুঝে লাভ নেই, যেদিন থেকে সেই চিহ্ন বহন করবে সেদিন থেকে বুঝলেই হলো, বুঝলে আফু সোনা? নূর চুপ করে রইল। আয়াশ ওকে বিছানা থেকে তুলে কোলে করে ঘরের সামনের দিকে যে বিরাট এক ব্যালকনি আছে সেখানে নিয়ে গেল, তারপর ব্যালকনিতে পেতে রাখা নরম চাদরের ওপর বসিয়ে নূরকে নিজের কাছে টেনে বলল, ডু ইউ নো আফু সোনা, আই লাভ টু প্লে গেম। সেটা যেকোনো রকম হতে পারে, কারোর জীবন নিয়ে হোক বা এমনিই হোক। নূর কথাটা শুনে স্তম্ভিত হয়েছে রইল। মানুষটা আদতেও মানুষ নাকি এলিয়েন তা নূরের বুঝতে কষ্ট হয়। কিসের গেমের কথা বলছেন আপনি? আয়াশ হো হো করে হাসল, তারপর বলল, তোমার কি মনে হয়? জানি না। মানুষের জীবন নিয়ে খেলতে খেলতে আমি ক্লান্ত, তাই আপাতত আমি এখন ট্রুথ আর ডেয়ার খেলব, বাট একটা কন্ডিশন নিয়ে হবে। সেটা হলো তোমার কাছে একটা সুযোগ থাকবে আর আমার কাছেও একটা সুযোগ থাকবে। তোমা যদি ট্রুথ পড়ে তো সেটাই প্রথম আর সেটাই লাস্ট, আর আমার ডেয়ার পড়লেও তাই। আর সেম রুলস আমার ক্ষেত্রেও, বিকজ টিচিং করে কিছু পাওয়া আমার রক্তে লেখা নেই। আয়াশের এই কথাটা শুনে নূর বলল, আমাকেও তো চিটিং করে পেয়েছেন আপনি, তাহলে? আয়াশ নূরের চিবুক ধরে বলল, নিজের হক নিজেই আদায় করে নেওয়া উত্তম, আর তাকে হাতছাড়া করে দেওয়া বোকামি। তুমি আমার হক আর আমার সেই প্রিয় নেশা, তাই এ নিয়ে কোনো প্রশ্ন হবে না, বুঝলে আফু সোনা? নূর একটা দীর্ঘশ্বাস নিল। মানুষটার সাথে কথায় আর কাজে দুক্ষেত্রেই পেরে ওঠা মুশকিল। আয়াশ ওর পাশে থাকা একটা কাচের বোতল হাতে নিয়ে বলল, রেডি? নূর কিছু বলল না। আয়াশ বোতলটা ঘোরাল। বোতলের অবস্থান দেখে খেলার নিয়ম অনুসারে আয়াশের ট্রুথ অথবা ডেয়ার নেওয়ার পালা। নূর উত্তেজিত হয়ে বলল, আপনাকে ট্রুথ নিতে হবে, রুলস ইজ রুলস, আমি যা দেব তাই নেবেন আপনি।
আয়াস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডান। আর যাক হোক, ৭০ পিছনে ছুটতে কখনো ভয় পাইনি। বাই দা ওয়ে, যে কোনো একটাই প্রশ্ন করতে পারবে, কোজ ইউ নো রুলস ইজ রুলস। ইয়া, লেটস স্টার্ট। নূর একটু চুপ করে রইল। মনের মাঝে আছে হাজারো প্রশ্ন, কিন্তু যে কোনো একটাই জিজ্ঞাসা করতে পারবে, তাই কোনটা ফেলে কোনটা বলবে বুঝছে না। আয়াস নূরকে চুপ করে থাকতে দেখে মুচকি মুচকি হাসছে, আর নূর মাঝে মধ্যেই আয়াসের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে ও ভরকে যাচ্ছে। অবশেষে নূর এমনভাবে একটা প্রশ্ন ভাবল যাতে করে আয়াসের দুটো প্রশ্নের উত্তর একেবারেই দিতে হবে। নূর খানিকটা উত্তেজিত হয়ে বলল, আপনি যখন থেকে আমাকে চিনতেন তখন আপনি কোথায় পড়াশোনা করতেন? আয়াস মুচকি হেসে বলল, দুটো উত্তর জানার জন্য এমন বললে তাই না? আই লাইক ইট। নূর জবাব দিল না, আয়াসের উত্তরের অপেক্ষায় রইল। আমি তখন বাংলাদেশ ছিলাম, তখন আমি সবে পড়াশোনা শেষ করেছি, আর তোমার খুব কাছের একজনের থেকে তোমাকে চিনেছি ৫ বছর আগে। বাট তুমি কিন্তু একবারও জিজ্ঞাসা করনি যে সে কে, তাই আশা করি উত্তর জানতে চাইবে না। আয়াসের উত্তর শুনে নূরের কৌতূহল বেড়ে গেল। কে সেই মানুষ যার মাধ্যমে আয়াস নূরকে চিনেছে? আয়াস নূরের ঘোর ভাঙিয়ে বোতল ঘোরাল। নূরের পালা এবার। তোমাকে আমি দেয়ার দিলাম। নূর আমতা আমতা করে বলল, কি? আয়াস নূরের দিকে ঝুঁকে গিয়ে নূরের কানে কানে বলল, আজকে রাতটা আমার জন্য অনেক স্পেশাল, তাই তোমার আমাকে নিজের কাছে টেনে নিতে হবে, তোমার ভালোবাসায় রাঙিয়ে দিতে হবে আমাকে, এটাই তোমার ডেয়ার। নূর পিছু সরে গিয়ে বলল, এটা আমি পারবো না, অন্য কিছু বলুন। আয়াস মুচকি হেসে বলল, ইউ হ্যাভ টু ডু ইট। নূরকে কোলে তুলে বিছানায় বসিয়ে বলল, শুরু করো, এখনো অনেক সময় ধরে চলবে, কোজ রোমাঞ্চ ইজ আ লং প্রসেস, বুঝলে? নূর আমতা আমতা করে বলল, আমি এই সব লুচ্ছামি করতে পারি না, আমি আপনার মতো না। আয়াস চোখ টিপ মেরে বল, এই সব লুচ্ছামিগুলো আমি করলে কই, তখন তো বেশ। আরও কিছু বলতে যাবে নূর আয়াসের মুখ চেপে ধরল। দোহায় লাগে আর কিছু বলিয়েন না। আয়াস মুচকি হেসে বলল, লজ্জা পাচ্ছ? ওকে বলবো না, বাট ডেয়ারটা কমপ্লিট করতে হবে। প্লিজ একটু বুঝুন। আয়াস নূরের কথা উপেক্ষা করে বলল, নাও কিস মি। নূর চমকে বলল, কি হ হোয়াট না, যা বললাম তাই করো। এর আগেও একবার পানিশমেন্ট হিসাবে বলেছিলাম, বাট তুমি পূরণ করনি। হোয়াটএভার, নাও ইটস ইউর ডেয়ার এন্ড ইউ হ্যাভ টু কমপ্লিট ইট। নূর বিছানা ঘেঁষড়ে খানিকটা পিছনে সরে গিয়ে বলল, আপনি পুরুষটা ভারী নির্লজ্জ আর বেহায়া, একজন যার লজ্জার কোনো ধারপার নেয়, তাই বলে সবাইকে নিজের মতো করে ভাবেন কেন? আমি পারবো না এত সব। আয়াস নূরের দিকে বেশ কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর কিছু একটা ভেবে সরে এলো। শার্টের ওপরের দিকের বোতামটা লাগিয়ে নূরের দিকে ইশারা করে বলল, তোমার না ঘুম পেয়েছে? ঘুমিয়ে পড়ো। কথাটা বলে আয়াস রুম থেকে বেরিয়ে গেল। আয়াস রুম থেকে বেরিয়ে যেতেই নূর এক প্রকার কেঁপে উঠল, মনে মনে ভাবতে লাগল, আমি কি খুব বেশি কিছু বলে ফেললাম? না মানে আমার কি কথাগুলো এভাবে না বললেও চলতো? উনি এত সহজে আমার কথা মেনে নিলেন? কথাগুলো ভাবছেন নূর। আয়াসের হঠাৎ এমন ব্যবহার ওর কাছে ভালো ঠেকল না। চুপটি করে বসে রইল। নূরের ভাবনার মাঝে রুমের লাইট অফ হয়ে যেতেই নূর চমকে গিয়ে বিছানা থেকে নেমে দাঁড়াতেই কোমরে অসহ্য ব্যথা শুরু হয়ে গেল। খানিকটা ফুপিয়ে উঠতেই পুনরায় বিছানায় বসে পড়ল। অন্ধকার বিদ্ঘুটে ঘরেও একা। আয়াস ওকে কোথায় রেখে চলে গেল ভাবলেই কান্না পাচ্ছে ভীষণ। নূর ওর কোমরে শক্ত করে চেপে ধরতেই চাপা স্বরে কেঁদে উঠল। হঠাৎ কোথা থেকে আয়াস মোমবাতি এনে টেবিলের ওপর রেখে নূরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল, এই আফসোনা, কি হয়েছে তোমার, কাঁদছ কেন?
কোমরে আবার ব্যথা পেয়েছ? নূর ওর হাতটা কোমরে আরো শক্ত করে চেপে ধরে রইল। আয়াস নূরকে শুইয়ে দিয়ে কোথাও যেন আবার উধাও হয়ে গেল। নূরের চোখ দিয়ে জল গড়াচ্ছে, অন্ধকারে তা বোঝার অবস্থা নেই। হঠাৎ কোমরে ঠান্ডা স্প্রে জাতীয় কিছু অনুভব করাই নূর সহ্য করতে না পেরে কোমরে হাত রাখতেই আয়াস দৃঢ় কণ্ঠে বলে উঠল, হাত সরাও আফু সোনা। নূর ধমকে হাত সরিয়ে নিল। আয়াস স্প্রেটা দিয়ে নূরের পাশে বসতে গেলেই হঠাৎ কারেন্ট চলে এলো। নূর আয়াসের দিকে কোনোরকম ঘাড় ঘুরিয়ে তাকালো। আয়াসের চোখজোড়া ভেজা ভেজা। নূর অবাক হল বেশ, তবুও চুপটি করে রইল। নূর পাশ ফিরে শুয়ে আছে, আয়াসের দিকে উল্টো মুখ করে। আয়াস ওর হাত থেকে স্প্রের বোতলটা দূরে ছুঁড়ে ফেলে গম্ভীর মুখে বলল, বলেছিলাম তো কোথাও যাবে না, তারপর ও গেছ। তোমার হেলথের কথা মাথায় আসতেই আমি দূরে সরে এলাম, আর তুমি আমার কথা শুনলে না। এমন করলে আফু সোনা পরের বার থেকে খুব খারাপ হবে বলে দিলাম। আজকের দিনে অন্তত আমি তোমাকে কষ্ট দিতে চাই না, এন্ড ইউ নো হোয়াই। নূর ওর চোখের জলটা মুছে ওর বাম হাতের ওপর মাথা রেখে চোখ বন্ধ করল। ও তো আয়াসকে অন্ধকারের মাঝে খুঁজতেই যাচ্ছিল, সেটা আয়াসকে ও আর বোঝাতে চায় না। আয়াস নূর পাশে শুয়ে নূরকে আলতো করে জড়িয়ে ধরে নূরের ঘাড়ে মুখ গুজে বলল, ডোন্ট লাভ মি, তুমি আমাকে ঘৃণা করো শুধু। ভালোবাসা নামক জিনিসটা সবার জন্য হলেও তা আমার জন্য বরাদ্দ না। আর যদি কখনো দেখো যে আমি হারিয়ে গেছি, তো কখনো আমাকে খোঁজার চেষ্টা করবে না। এটা ভাববে যে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তোমার জীবন থেকে চলে গেছে। কোজ আই এম ইউর ডেভিল হাজবেন্ড। কথাটা বলে আয়াস চোখ বন্ধ করে রইল। আয়াসের কথা শুনে নূর ওর শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরল। মানুষটা হঠাৎ এই সব কথা বলছে কেন? কই, উনি তো আগে কখনো এমন কথা বলেননি তাহলে? নূরের মনটা উসখুস করছে আয়েশকে জিজ্ঞাসা করার জন্য হঠাৎ আয়াস এমন কথা বলছে কেন। মনের চঞ্চলতা বাড়িয়ে 2 মিনিট পর নূর একটু নড়েচড়ে উঠল। সামান্য পাশ ফিরে আয়াসের দিকে ঘোরার চেষ্টা করতেই কোমরে ব্যথা পেল, তবুও ঠোঁট চেপে ব্যথাটা সহ্য করে নিল। আয়াস ওর শরীরের সাথে লেপ্টে আছে। নূর কিছুক্ষণ নিষ্পলকভাবে ওর দিকে তাকালো। মানুষটা অভিমান থেকে এই কথাগুলো বলেছে কি তা নূরকে ভীষণভাবে ভাবাচ্ছে। মনে পড়ে গেল আয়াসের বলা কথাটা, আমাকে তোমার নিজের মতো করে ভালোবাসতে হবে, যেমনটা আমি সবসময় বাসি। নূর কথাটা ভেবে চোখমুখ খিচে নিল। এটা একটা মেয়ের পক্ষে খুবই কঠিন একটা কাজ, তা আয়াস কেন বোঝে না তা ভেবে নূর পাগলপ্রায়। নূর চোখটা খুলে দেখল আয়াস ঘুমাচ্ছে। অনেকটা সাহস নিয়ে নিজের মুখটা আয়াসের মুখের কাছে নিয়ে গেল। কিছু পারুক আর না পারুক, আয়াসের ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোটা তো ওর সাধ্যের মধ্যে। তাছাড়া আয়াস তো এখন ঘুমাচ্ছে, তাই লজ্জাটাও কম লাগবে ভেবে কাছে এগোতেই নূর লজ্জা পেয়ে সরে এলো। নূর বুঝতে পারছে না একটু একটু করে নিজের মনের মধ্যে যে সাহসটুকু সঞ্চয় করছে তা নিমেষেই কিভাবে হারিয়ে যাচ্ছে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে আয়াসের ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গিয়ে দ্রুত আয়াসের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বিদ্যুৎ গতিতে সরে এলো। হৃদস্পন্দন বাড়ছে, মনের মাঝের আবহাওয়াটা মাতাল করা আর নেশা ধরানো। আয়াসের ঠোঁটের স্পর্শ শরীরে শিহরণ জাগানো। খানিকক্ষণ চোখ বন্ধ রেখে বড় বড় শ্বাস ফেলতেই হঠাৎ আয়াসের কণ্ঠস্বর শুনে নূর চমকে উঠল। চিনি ছাড়া চা যেমন হয়, যেখানে মিষ্টতা কম তিক্ততা বেশি, তেমন চুমু আমি চাইনি আফু সোনা, ইমরান হাশমিওয়ালা চেয়েছি। নূর জেনে আর শুনে অবাক। একটা মানুষ এতটা সেন্সিটিভ বিষয়কে কতটা সহজ বাক্যে বলে দিতে পারে তা আয়াসকে না দেখলে নূর বুঝতেই পারত না। তাছাড়া আয়াস যে জেগে আছে তা জানলে নূর কখনোই এমন কাজ করত না। ভুলেও ওর নিজের বোঝা উচিত ছিল যে আয়াসের অন্তত 2 মিনিটের মধ্যে ঘুম আসবে না। সে আদতেই একজন লুচু প্রকৃতির। কথাটা ভেবে নিজেকেই অধম গাধা থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখছে না শোনাতে। আয়াস নূরের মুখে এমন ভীরুতার ছাপ দেখে বলল, কি অবাক হলে? ভেবেছিলে আমি ঘুমিয়ে গেছি? আরে আফু সোনা না, আমি তো কল্পনা করছিলাম যে তোমার আর আমার 8 কি 10টা বেবি থাকলে কেমন হতো। জোশ ব্যাপার, সো পার হতো তাহলে। কিন্তু তুমি তো ভাবলে আমি ঘুমিয়ে পড়েছি। চমৎকার। তুমি তো জানো আমার স্বপ্নগুলো বড় বড়, তাই ভাবতে গিয়ে আর ঘুম আসে না সহজে।
নূর একেই একটা ঝটকা কাটিয়ে উঠতে পারছে না, তার ওপর আয়াসের 10টা বেবি নেওয়ার পরিকল্পনা ওর মস্তিষ্ককে বিকৃতি ঘটানোর জন্য যথেষ্ট। কোনোরকম ঝোঁক সামলে বলল, যা দিয়েছি তাতেই খুশি থাকুন, আমি এর বেশি আর কিছু পারব না। আয়াস নূরের হাত ধরে কাছে টেনে এনে বলল, বললেই হলো, নেশা দিয়েই নেশা কাটাতে হয়, হালকা নেশা ধরেছে তা তীব্র নেশা দিয়েই কাটবে, আর পারবেই না যখন তখন করতে গেলে কেন? আমি কিছু শুনব না আর। নূর কাপা কণ্ঠে বলল, আমি পারব না, আমার ঘুম পাচ্ছে। কথাটা শেষ হতেই আয়াস নূরকে আরো কাছে টেনে বলল, সমস্যা নাই, তুমি না পারলে কি হবে, আমি তো পারি। কথাটা বলে নূরের ঠোঁটে ঠোঁট ডোবাল। নূর আয়াসের গলার বেশ কয়েক জায়গায় নখের আঁচড় বসাল। আর যাই হোক, আয়াস পরিস্থিতি বোঝে তাই এত কিছু সাজিয়ে গুছিয়ে নূরকে কাছে আসতে বাধ্য করল। মাঝে মাঝে পরিকল্পনা মাফিক কিছু পেলে নিজেকে বিজয়ী মনে হয়, সে ভালো হোক বা খারাপ। তুমি কি আমার সাথে ফিরবে নাকি নিজের বাসায় ফিরে যাবে, কোনটা? গাড়ির দরজার লক খুলতে খুলতে প্রশ্ন করে উঠল আয়াস। নূর অবাক চোখে তাকিয়ে বলল, স্টুপিডের মতো প্রশ্নের কোনো উত্তর হয় বলে আমার মনে হয় না। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল নূর। যদিও আয়াস কখনোই নূরকে এ প্রশ্নটা করত না, তবে নূরকে বিরক্ত করতে ওর বেশ লাগে, আর সকাল সকাল নূরের বিরক্তিতে ঠাসা মুখটা দেখতে কেমন হবে সেটা দেখার জন্যই আয়াস প্রশ্নটা করেছে। আয়াস গাড়ির দরজাটার লক খুলে নূরের পাশে গিয়ে দাঁড়াল। নূরকে আরও রাগানোর জন্য বলল, নিজের বাসায় যেতে চাও সেটা বললেই তো হয়, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে। নূর আগের থেকে বেশি বিরক্ত নিয়ে আয়াসকে বলল, আমি নিজের বাসাতেই যাব, তাতেও আপনার সমস্যা নাকি? আপনি চান না আমি বসাতে যাই, কোনটা? আমি তোমার বাবার বাসার কথা বলছি, তুমি তো আবার আমার সাথে সুখী নও। আমি নিজে যেতে চাইনি, আমি আপনাকে বারণ করেছিলাম যে আমি সেখানে যাব না, যদিও আপনি জোর করে আমাকে গাড়িতে তুলে দিয়েছিলেন। তাই আশা করি আপনার বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। আর বাই দা ওয়ে, একটা কথা নিশ্চয়ই শুনেছেন যে বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি তার কাছে সবচেয়ে বেশি আপন হয়ে যায়, তেমনি আমার ক্ষেত্রেও হয়েছে। তাই সেটা যেমন আপনার বাসা তেমনি আমারও বাসা, বুঝেছেন? আয়াস মুচকি হেসে বলল, একটা বসার প্রতি তোমার এত ভালোবাসা? ভালোবাসাগুলো যদি কখনো আমার নামে। কথাটা বলে আয়াস থেমে গেল, তারপর হঠাৎ কি একটা ভেবে বলল, আমি তো তোমাকে জোর করে তুলে আনলাম মাঝরাতে, তাই যেখানকার আর যাদের আমানত তাদের কাছেই ফিরিয়ে দিয়ে আসা ভালো, তারপর তাদের যেদিন ইচ্ছা হয় সেদিন না হয় ফিরে এসো, কেমন? নূর রেগে গিয়ে তীব্র ঝাঁজ নিয়ে নিজেই নিজেকে বলল, যাওয়ার রাস্তাটা যেন কোন দিকে? এদিকেই মনে হয়, এই দিক দিয়েই তো এসেছিলাম। কথাটা বলে ধীরে ধীরে দুপা বাড়াতেই আয়াস হাতটা ধরে নিল, তারপর একটু জোরেই বলল, ওদিকে যেও না আফুসোনা, ওদিকে জঙ্গল আছে আর সেখানে অনেক পশু আছে, আর তোমার বিপরীতে ডেভিল আছে। পশুরা শিকার পেলে তাকে ছাড়ে না, আর তুমি সেই ডেভিলের হাতে ধরা দিলেও সে তোমাকে মারবে, বকবে, আদর করবে আর ভালোবাসবে। তাই এই ডেভিলটাই তোমার জন্য বেস্ট অপশনের থেকেও বেশি কিছু। কথাটা শুনে নূরের কাছে গিয়ে নূরের দু হাত ধরে বলল, একবার বলেছিলাম না আমার থেকে পালানোর চেষ্টা করবে না? তুমি যত পালাবে আমি তত কাছে এগিয়ে যাব। নূর হাতটা ছাড়াতে গেলেই আয়াস বলল, বেশি ছটফট না করে এটা বলো যে আত্মনির্ভরশীল হবে নাকি পরনির্ভরশীল হবে, কোনটা? নূর ভ্রু কোচকাল, যার অর্থ আয়াসের কথার আগা মাথা ও কিছুই বোঝেনি। আয়াস নূরের চেহারার ভাবগতি দেখে নূরের দিকে ঝুঁকে বলল, আমি বলতে চাইছি যে আমার পায়ে পা দিয়ে হেঁটে যাবে নাকি আমি কোলে তুলে নেব, কোনটা? নূর আয়াসের এমন কথা শুনে বলল, আপনি মেয়েদের মতো কথা এত পেঁচিয়ে বলেন কেন বলুন তো, সহজভাবে বললেই হয়। নূরের কথা শেষ আর আয়াসের কোলে তুলে নেওয়াও সারা। নূর অবাক হয়নি।
এই কদিনে আয়েশের এই সমস্ত অভ্যাসের সাথে খুব ভালো রকম পরিচিত হয়ে গেছে নূর, তাই আয়েশের হুটহাট কোলে নেওয়াটাও যেন এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। আয়েশের কোলে উঠে আপাতত যাতে পড়ে না যায় তাই আয়েশের গলাটা শক্ত করে ধরল, নয়তো ওর বেখেয়ালিপনায় নিজেরই আবার কোমর ভাঙবে। আয়াস নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে দরজা লক করে দিল, তারপর নিজে ড্রাইভিং সিটে বসল। আয়াস গাড়ি স্টার্ট দিতেই নূর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, লক করলেন যে আমি কি পালিয়ে যেতাম নাকি? আয়াস মুচকি হেসে বলল, তোমার সতীন যদি আবার গাড়িতে ঢুকে পড়ে সেই জন্যই আর কি। নূর তেলে বেগুনে জ্বলে উঠল। আয়েশের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল বাইরের দিকে। সকাল 6:30 মতো বাজে আর ওরা সকাল সকালই বেরিয়েছে। বাইরের প্রকৃতিটাকে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা ওদের ফার্ম হাউস, মানে আয়েশের কথায় যেটাকে ডেভিল ভিলা বলে সেটা ছিল না। এটা একটা অন্য বাড়ি যেটা আয়েশ বুক করে ডেকোরেট করিয়েছে। পাশেই একটা বিরাট বড় ফরেস্ট আছে। রাতে যখন ওরা ঘুমাতে যাচ্ছিল তখন নূর অনেক বন্য পশুর আওয়াজ শুনতে পেয়েছিল, তাই কটেজটার আশেপাশের এলাকাটা ঘুরে না দেখলেও তা কেমন হবে সেটুকুর আন্দাজ নূর করে ফেলেছে। ঘুম ঘুম পাচ্ছে খুব, এত সকালে ঘুম থেকে উঠেছে তাই সিটে মাথা এলিয়ে দিতেই কিছুক্ষণের মধ্যেই ঘুম ধরে এলো চোখে। নূর ঘুমিয়ে রয়েছে আর আয়েশ ড্রাইভ করছে, মাঝে মাঝে আবার নূরের দিকে তাকাচ্ছে। বাবা, আপনার ছেলেকে এবার অন্তত বলুন যেন বিয়েটা করে ফেলে, এভাবে আর কতদিন? তাছাড়া আমার নিজেরও একটা সম্মান বলে কিছু আছে। সবাই জানে আমাদের বিয়ে হবে, কিন্তু বিয়েটা যেন হয়েও হচ্ছে না। এখন তো আত্মীয় স্বজনরাও ফোন করে খোঁচা দিয়ে বলে, কি রে, বিয়ে করছিস না, যে কোনো সমস্যা? তখন আমার যে ঠিক কি পরিমাণ লজ্জিত হতে হয় তা কেবল আমিই জানি। তাছাড়া আমার বাবা নেই, আম্মুর সাথে আমাকে থাকতে হয়, সে সবসময় আমাকে নিয়ে চিন্তা করে কখন কোনো বিপদ আপদ হয়। সে বা আভাবে এত টেনশনে দিন পার করবে কিভাবে বলতে পারেন? বেশ গলা উঁচিয়ে এক নাগারে কথাগুলো বলে ফেলল মায়া। ডান হাতটা ভেঙে গেছে তাই বাম হাত নাড়িয়ে কথা বলছে ও। আরাফাত সাহেব বেশ উৎকণ্ঠা নিয়ে বললেন, আরে মায়া, রেগে যাচ্ছ কেন এত? তাছাড়া রেদোয়ান তোমাকে বিয়ে করতে অস্বীকার তো আর করেনি। সে তো তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করবে। তাছাড়া তুমিও এখন অসুস্থ আর নূরের ও শরীর ভালো নেই, তাই হয়তো রেদোয়ান দেরি করছে, না হলে নূরের বিয়ের পরপরই তো তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তা তো তুমি জানো, তাই না? রেদোয়ান সোফাতে গালে হাত রেখে বসে আছে। মায়ার আর ওর বাবার সব কথায় ওর কানে যাচ্ছে, তবুও কিছু বলছে না। হয়তো ওদের বিয়ের থেকে আরও গভীর ভাবনা চিন্তা রেদোয়ানের মাথায় খেলছে। মায়া খানিকটা রাগী চোখে রেদোয়ানের দিকে তাকিয়ে বলল, বিয়ের সাথে নূরের অসুস্থতার কি সম্পর্ক আমি বুঝলাম না। সে তো আছে দিব্যি তার জামাইয়ের সাথে, তার তো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তার জন্য আমাদের বিয়েটা কেন পিছিয়ে থাকবে? মায়ার কথা শুনে আরাফাত সাহেব বলে উঠলেন, আহা, আবার রেগে যাচ্ছ? শুধু কি নূর অসুস্থ? তুমিও তো অসুস্থ। ডাক্তার তো বলেছে 2 মাসের আগে এই হাত ঠিক হওয়ার নয়। তাছাড়া তোমার এই হাত ঠিক হতে এখনো 1.5 মাস মতো সময় লাগবে। তার আগে তুমি বিয়ে করবে কিভাবে সেটা ভেবে দেখেছ? রেদোয়ান যথেষ্ট বিচক্ষণ, তার প্রতি ভরসাটা রাখতে শেখো মায়া। মায়া দাঁতে দাঁত চেপে বলল, চিরকালই আপনাদের নূরের প্রতি ভালোবাসাটা বরাবরই বেশি। না জানি আমাকে কেন আলাদা চোখে দেখেন, আপনারা সব কাজেই নূরকে টানেন। কথাটা শেষ হওয়া মাত্রই রেদোয়ান সোফা থেকে উঠে মায়ার হাতটা ধরে টেনে গালে সপাটে একটা চড় মারল। এত জোরে আওয়াজ হল যে আরাফাত সাহেব চমকে উঠলেন। মায়ার গালে রেদোয়ানের হাতের ছাপ পড়ে গেছে। ও রেদোয়ানের দিকে থমথমে দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আরাফাত সাহেব হা হয়ে গেছেন আচমকায় এমন ঘটনাতে। উনি এবার রেদোয়ানকে ধমকে বললেন, তুই কি মানুষ যে মেয়েটাকে এভাবে মারলি? এটা একজন মানুষের ব্যবহার। রেদোয়ান ওনার থেকেও বেশি জোরালো কণ্ঠে চেঁচিয়ে বলল, একদম চুপ, আর একটাও কথা না। ওর হয়ে একদম কথা বলতে আসবে না। কিছু না বলে বলে মাথায় চেপে বসেছে একেবারে।
সকলের মাথা খাওয়াটা যেন ওর অভ্যাসে পরিণত হয়েছে, কোনটা ঠিক আর কোনটা ভুল তার হিতাহিত জ্ঞানটুকু ওর মাঝে নেই। মায়ার চোখ দিয়ে জল পড়ছে, থমথমে মুখে রেদওয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে রেদওয়ান, তাও নূরের জন্য? কথাটা শোনা মাত্রই রেদওয়ান আর এক গালে সপাটে চড় মারল। আরাফাত সাহেব এবার যেন কেঁপে উঠলেন। উনি সহ্য করতে না পেরে রেদওয়ানের দিকে হাত ওঠালেন চড় মারবেন বলে, কিন্তু কিছু ভেবে হাত নামিয়ে নিলেন। চোখের চশমার আড়ালে লুকনো জলটা মুছে উনি সেখান থেকে চলে গেলেন। মায়া মাথা নিচু করে আছে, আর চোখ থেকে অনবরণ জল পড়ছে। রেদওয়ান এবার মায়ার হাত ধরে টানতে টানতে দরজার বাইরে বার করে দিয়ে বলল, যেদিন নিজের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে পারবে সেদিন এই বাড়ির বউ হওয়ার দাবি নিয়ে আসবে, তার আগে নয়। কথাটা বলে রেদওয়ান দরজা বন্ধ করতে গেলেই মায়া কাঁদতে কাঁদতে বলল, আমার অপরাধটা কি, সেটা কি আমি অন্তত জানতে পারি? রেদওয়ান একটা তাচ্ছিল্যর হাসি হেসে বলল, অপরাধ? কোনো অপরাধের কথা বলছো তুমি? কোনটা শুনতে চাইছো আসলে? তোমার জন্য, শুধু তোমার জন্য নিজের বোনের কাছে মুখ দেখানোরও যোগ্য না আমি। তোমার কথায় নেচে তার সংসার ভাঙতে উদ্যত হয়েছিলাম আমি, আর তুমি বলছো কোনো অপরাধ? তুমি যে নূরকে হিংসা করো তা আমার বুঝতে বাকি নেই, তবে নূর তা কখনো ওর ব্যবহারে বুঝতে দেয়নি যে তুমি ঠিক কি প্রকার মানসিক অত্যাচার করো ওর ওপর। তা হয়তো নূরের ডায়েরি না পড়লে আমি কখনো জানতেও পারতাম না। তুমি মানুষ। একটা মানুষের মনে এত হিংসা আসে কোথা থেকে? তাছাড়া ও তো তোমার ছোট বোনের মতো, তার ওপর তুমি হিংসা করো। ছি হহ। আর তুমি একটু আগেই না বলছিলে যে আমরা নূরকে বেশি ভালোবাসি কেন? কারণ নূর আমার বোন আর এই বাড়ির মেয়ে। একটা পরের বাড়ির মেয়ে হয়েও আমি আমার বোন আর আমার বাবা তোমাকে যে পরিমাণ ভালোবেসেছি, আর কোনো পরিবারে গেলে তুমি সেই পরিমাণ ভালোবাসা পাবে কি তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর তাছাড়া তুমি নূরের সাথে নিজের তুলনা করছো। কোনো অধিকারটা আমার বাবা তোমাকে দেয়নি বলতে পারো? এমনি কি তার নিজের মেয়ের বিয়ের মতো এত বড় সিদ্ধান্তটাও সে তোমার কথা শুনে নিয়েছে, আর তুমি অধিকারের কথা বলো? আমার তো ভাবলেও ঘৃণা হয় যে আমি তোমার মতো একটা কুৎসিত মনের মানুষকে ভালোবেসেছি আর তাকে আমার সারা জীবনের সঙ্গী করার কথা ভেবেছি। যাই হোক, কখনো যদি নিজের ভুলটা বুঝতে পারো তাহলে ফিরে এসো, আর দয়া করে তোমার এই কুৎসিত মন নিয়ে ভালোবাসি কথাটা আমাকে অন্তত আর বলতে এসো না। সুন্দর মনের অধিকারী হতে শেখো নূরের মতো। তোমার এতেও যদি মনে হয় এখানেও আমি নূরকে প্রাধান্য দিচ্ছি তো তাই, কারণ ওর মনটা তোমার মতো আবর্জনায় দূষিত নয়, যথেষ্ট স্বচ্ছ মনের অধিকারী সে। ছলো ছলো চোখে শেষের কথাগুলো বলল রেদওয়ান। মায়ার চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। রেদওয়ান মাথাটা নিচু করে বেশ শব্দ করেই মায়ার মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। বেশ কিছু বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল মায়া। তবে কি ওর যাত্রাটা এই অবধিই সমাপ্ত? ইফা, তোমাকে একটা কথা বলবো, রাখবে আমার কথাটা? ইফা বেশ উৎকণ্ঠার সাথে বলল, আরে ভাবি, তুমি শুধু একবার বলেই দেখো না, তারপর বাকিটুকু আমার ওপর ছেড়ে দাও। নূর একটু গলা ছেড়ে ভারী মনে বলল, আগে বলো, তুমি কিছু মনে করবে না? ইফা এবার রাগী চোখে তাকিয়ে বলল, ভাবি, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। আমি তোমাকে বলছি বলতে আর তুমি বলছো না। তাড়াতাড়ি বলো, কি বলবে? আমি গোসলে যাব। নূর কাচুমাচু মুখ করে একনাগাড়ে বলল, তোমার ফোনটা একটু দেবে? না মানে আমি একটু ভাইয়ার কাছে কল করব, তাই আর কি। ভাইয়াকে বলা হয়নি যে পৌঁছে গেছি। ইফা কিছুক্ষণ নূরের মুখের দিকে তাকালো। এটুকু কথা বলতেই নূরের মুখে কত অপরাধ বোধ কাজ করছে তা দেখে ইফা অবাক হল, আর কিছুক্ষণ নূরের দিকে ফ্যালফো ল করে চেয়ে রইল। ইফা কিছু বলছে না দেখে নূর ইফার দিকে ইনোসেন্ট মুখ করে বলল, কি দেবে না? তোমার সমস্যা থাকলে দিও না। ইফা কপাল চাপড়ে বলল, ওরে আমার ভাবি রে, এটুকু বলতে গিয়ে এত হেজিটেশন! বাপ রে বাপ! এই নাও কথা বলো,
বাট ভাবি একটা কথা বলি। নূর ফোনটা হাতে নিয়ে নাম্বার ডায়াল করতে করতে বলল, তোমার হাতে পরশু একটা নতুন ফোন দেখলাম, ওটা কি হারিয়ে ফেলেছ? ওটা কই? নূর শুকনো ঢোক গিলে বলল, ওটা না, আমি ভেঙে ফেলেছি। ইফা অবাক হয়ে বলল, কিন্তু কেন? তোমার ভাইয়ার ওপর রাগ করে? ওটা অনেক দামি সেট ছিল, আর তুমি রেগে ভেঙে ফেললে? ভাইয়া বকেছে নাকি? নূর চোখ মুখ খিচে বলল, না, সে জানে, তবে এই বিষয়ে কিছু বলেনি আমাকে এখনো, তবে আমার মনে হয় উনি আমাকে আর কিনে দেবেন না। ইফা মাথায় হাত রেখে বলল, যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, এখন কথা বলো তোমার ভাইয়ার সাথে। নূর শুকনো হাসি হেসে বলল, থ্যাংক ইউ ইফা, থ্যাংক ইউ সো মাচ। ইফা নূরের গাল টেনে বলল, হয়েছে হয়েছে, এখন কথা বলো, আমি বাইরে অপেক্ষা করছি। কথাটা বলে ইফা বেরিয়ে গেল। নূর ফোন করল, ফোন সুইচ অফ, তাই আর একবার চেষ্টা করল, এখনও তাই। নূর আর চেষ্টা করল না, ইফাকে ডাকল ফোন নেওয়ার জন্য। ইফা এসে বলল, কি হলো, কথা বললে না যে? নূর মন খারাপ করে বলল, না, আসলে ভাইয়ার ফোন অফ আছে, তাই। তুমি নিয়ে যাও ফোন, আমার এখন দরকার নেই। ইফা ফোনটা হাতে নিয়ে বলল, ভাবি, আমি গোসল করে পড়ে আসছি, ওকে। নূর মুচকি হেসে বলল, আচ্ছা। ইফা চলে যেতেই নূর বিছানা থেকে নামতে গেলেই আয়াস রুমে ঢুকল। নূরকে উঠতে দেখে বলল, কোথায় যাচ্ছ? ওয়াশরুমে। কেন, কিছু বলবেন? আয়াস নূরের দিকে একটা কিউট স্মাইল দিল, যা দেখে নূর অবাক হল, তবুও ভাবসাব বোঝার চেষ্টা চালাতে লাগল। আয়াস তো এভাবে হাসে না তাহলে। তোমার জন্য একটা গিফট আছে আফু সোনা। নূর বাঁকা চোখে তাকিয়ে বলল, কি গিফট? তোমার জন্য একটা নতুন মোবাইল কিনে এনেছি। নূর অবাক হল এক প্রকার, তবুও উত্তেজনায় বলে ফেলল, সত্যি? আয়াস বলল, মম, ওয়েট। কথাটা বলে হাতে থাকা ব্যাগ থেকে ফোনের একটা বাক্স বার করল। নূর অধীর আগ্রহে তাকিয়ে আছে। আয়াস বাক্স খুলে একটা নোকিয়ার কিপ্যাড ফোন নূরের হাতে ধরিয়ে বলল, এই নাও আফু সোনা, তোমার জন্য গিফট, তোমার নতুন ফোন। নূর অবাক হল, তারপর এক প্রকার অবাক হয়ে বলল, এটা কি ফোন? আর এই ফোন কেউ চালায় নাকি এখনকার যুগে? আয়াস মুচকি হেসে বলল, আরে অনেক ভালো, এতে সাপ খেলা আছে, সারাদিন ওই গেমটা খেলবে, দেখবা ভালো লাগবে, আর চার্জও থাকে অনেকক্ষণ। নূর ফোনটার দিকে চেয়ে রইল। আয়াস নূরের দিকে দাঁতে দাঁত চেপে বলল, এটা যদি ভেঙেছে তো তোমার খবর আছে। কথাটা বলে ওয়াশরুমে চলে গেল। আয়াস চলে যেতেই নূর রেগে গিয়ে হাত থেকে ফোনটা আবার ছুঁড়ে মারল। তারপর মনে হলো যে এটা ভাঙলে আয়াস ওকে শেষ করে ফেলবে একদম। নূরের কলিজা কেঁপে উঠল ভাবতেই, তাহলে এটাও কি গেল? ভয় চোখ বন্ধ করে নিল। হঠাৎ আয়াসের কণ্ঠ ভেসে এলো ওয়াশরুম থেকে, আফু সোনা, তোমার অবস্থা খারাপের জন্য রেডি? নূর ভয়ে চোখ খুলে ফোনটার দিকে দেখল। না, যেমন ফোন তেমনই আছে দেখে নূর যেন মরুভূমিতে জল খুঁজে পেল। তাড়াতাড়ি করে ফোনটা তুলে বোকার মতো হাসতে হাসতে বলল, আরে কি যে বলেন না, আপনি দিয়েছেন আর আমি সেই গিফট অবহেলা করতে পারি? কখনোই না। যতই হোক আপনি আমার। কথাটা বলে থেমে গেল। অতঃপর আয়াস বলে উঠল, আমি তোমার কি আফু সোনা? নূর দাঁতে দাঁত চেপে বলল, ডেভিল। চলবে।